ব্লাউজের হুক আস্তে আস্তে লাগিয়ে বিছানা থেকে নেমে ধীর পায়ে আয়নার সামনে এসে দাঁড়ায় মিমি। খেয়াল করে ঠোঁটের লিপস্টিক মুখের বেশ খানিকটা অংশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে লেপ্টে আছে। ঠোঁটে লেপ্টে যাওয়া লিপস্টিক টিস্যু পেপার দিয়ে মুছে বিছানার দিকে তাকায় মিমি। উলট পালট বিছানায় এখনো অসভ্যতার চিহ্ন বিদ্যমান। বাবলু তখনও বিছানায় শুয়ে শুয়ে মিমির দিকে তাকিয়ে হাসছে। আজ কি একটু বেশি হয়ে গেল? মিমি কিঞ্চিত লজ্জায় লাল হয়। আজকাল একটু বেশি অসভ্য হয়ে গেছো তুমি। এত পাগল হয়ে যাও বিছানায়। রোজ বউয়ের সাথে থেকেও আমার কাছে আসো, তারপরও এত এনার্জি আসে কোথা থেকে? বাবলু কিছু বলার আগে মিমির ফোন বেজে ওঠে। বেজে যাওয়া মোবাইল ফোন রিসিভ করেই বেশ শান্ত গলায় বলে, সোহম, আমি সোহিনীদির বাড়িতে ড্রেসটা সেলাই করতে দিতে এসেছিলাম। তারপর বাচ্চাটাকে স্কুল থেকে নিয়েই ফিরছি। ফোন রাখতেই বাবলু হেসে ওঠে। কি সুন্দর মিথ্যা বলতে পারো তুমি। তোমার জন্যই তো বলতে হয়। আচ্ছা আমি যাই। বউ থাকার পর ও কেন তোমাকে বারবার ডাকি, সে উত্তরটা শুনে যাবে না মিমি? এখন না, পরে ফোনে শুনবো। এখন গেলাম। আচ্ছা। মিমি লিপস্টিক মুছে কপালের টিপ ঠিক করতে করতে বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে, যাক বাবা, মিথ্যা কথা বলে সোহমের কাছ থেকে এবারের মতো বেঁচে গেলাম। বাবলু যখন তখন ডাকে, কি যে পাগলামি করে। ইদানিং তার পাগলামিটা বেড়ে গেছে। এই অনৈতিক সম্পর্কে থেকে কতবার বেরিয়ে যেতে চেয়েও পারেনি। কি একটা নিষিদ্ধ নেশায় পেয়ে বসেছে। হাজারবার যাব না বলে সিদ্ধান্ত নেয়ার পরেও বাবলুর ফাইনাল কল সে আর অগ্রাহ্য করতে পারে না। নিজের সমস্ত অস্তিত্ব তাকে বিলিয়ে দিলেই মনে হয় সুখ। আদৌ কি সেটা সুখ? মিমি তা জানে না। স্বামী হিসেবে সোহম যতই তাকে অসম্মান করুক, যতটা তাকে একাকিত্বে রাখুক, তবু তাকে ঠকানো কি তার উচিত হচ্ছে? তাও সে জানে না। সাময়িক সুখের পরশের জন্য তার সামনের ভবিষ্যৎ আস্তে আস্তে ক্রমশ ধূসর বর্ণ হচ্ছে হবে, এটা নিয়ে সে আর সন্দিহান না। আজ হোক কাল হোক সোহম তা জানবে। তখন হয়তো জীবনের শেষ ঝড় আসবে। তা থেকে নিজের ঘর বাঁচানো কি কঠিন হবে? কিছুই আর ভাবতে পারে না মিমি। বাবলুর ভাড়া করা ফ্ল্যাট থেকে নেমে বড় রাস্তায় এসে দাঁড়ায় মিমি। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। এক জীবনে সোহমের সমস্ত অবহেলার জবাব দিতে গিয়ে সে জড়িয়ে পড়েছিল তার ছেলের স্কুলের অন্য এক বাচ্চার বাবার সাথে। লোকটার নাম বাবলু। তাদের সম্পর্কের বয়স 3 বছর। তারা দুজনই নিজেদের সংসারে একাকিত্ব ফিল করত, অনেক না পাওয়া তাদের ছিল। সেই থেকে দুজন বন্ধু, তারপর গল্পে গল্পে কাছে আসা। কিন্তু এই সম্পর্কের ভবিষ্যৎ পরিণাম ভেবে মিমি বেশ অশান্ত হয়, বারবার চিন্তিত হয়। তবে কিসের নেশায় যেন বেরিয়ে আসতে চাইলেও পারে না। রিকশা ডাকে যতক্ষণে ততক্ষণে বৃষ্টিতে ভিজে যায়। মনে হয় এই এক অন্যরকম প্রশান্তি। রিকশায় উঠতে যাবে তখনই একটা প্রাইভেট কার থামে তার সামনে। গাড়ির গ্লাস খুলে সোহম বলে, গাড়িতে ওঠো। ভয় লজ্জায় কেমন যেন কুকড়ে যায় মিমি। তবুও দরজা খুলে সোহমের পাশে বসে। সোহিনীদির বাসা থেকে ফেরার পথে টোটো খারাপ হয়ে গেছিল, তাই রিকশা খুঁজছিলাম। আমি তোমাকে কোনো প্রশ্ন করিনি মিমি। তাছাড়া এই জায়গায় কিংবা আশেপাশে সোহিনী বৌদির বাড়ি না। স্কুল আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল। তোমাকে স্কুল থেকে কল দিয়েছিল, কিন্তু তোমার ফোন অফ থাকায় স্কুল থেকে আমাকে কল করেছে। মিমি কি বলবে বুঝতে পারছে না। সোহমের সাথে চূড়ান্ত মুহূর্তে ফোন এসেছে দেখে বাবলু অফ করে দিয়েছিল। পরে অন করেছিল, কিন্তু আর নোটিফিকেশন দেখা হয়নি। না মানে? মিমি, স্কুল থেকে ফোন দেওয়ার 5 মিনিট পরে সোহিনী বৌদি আমাকে ফোন করেছিলেন। তোমাকে না পেয়ে। বাচ্চাটা অনেকক্ষণ উনার কাছে ছিল। আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে কবেই বাড়িতে ফিরেছি, দেখলাম তুমি বাসায় নেই। আমি জানি তুমি কোথায় থাকবে, তাই এখানে আসা। কাছাকাছি এসেই তোমাকে কল দিয়েছিলাম। তুমি বললে সোহিনী বৌদির বাসায়, অথচ তুমি এইখানে অন্য আরেকজনের ফ্ল্যাটে। বাবলু সর্দার যে ফ্ল্যাট ভাড়া করেছেন সেটা আমার বন্ধু রাজীবের, তাই এখান থেকে তথ্য পাওয়াটা আমার জন্য কষ্টসাধ্য না। মিমি কেবল শুনে যাচ্ছে। ভয়ে সে কেঁপে উঠছে বারবার। যা আশঙ্কা করেছিল তাই হতে যাচ্ছে। সোহম বলেই যাচ্ছে, গত 6 মাস থেকে আমি তোমাকে প্রতি মুহূর্ত ফলো করে যাচ্ছি। হুট করে তো সিদ্ধান্তে যেতে পারি না। হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু ব্যবসায়িক কারণে কয়েকটা বছর আমি বিপর্যস্ত ছিলাম। সেখানে তোমার সাপোর্ট দরকার ছিল। তোমাকে আমি সব বলেছিলাম। অনেক সময় তোমার উপর অন্যায় করেছিলাম। ঝগড়া মারামারি অল্প স্বল্প হয়েছে, কিন্তু লাইফের 7 বছরে যদি 1 বছর 2 বছর অন্যায় করি আর বাকি 5 বছর ভালোবাসি তোমাকে, তবে কি তার হিসেব তোমার কাছে ছিল না? একটু অপেক্ষা করতে তো পারতে, করনি। জড়িয়ে গেছো পরকীয়ায়। হয়তো আমাকে আর ভালো লাগেনি, এটা স্বাভাবিক। আমার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। তোমার উপর আমার ক্ষোভ, রাগ নেই,
যা ভালো মনে করেছো তাই করেছো। মিমির চোখ বেয়ে ঝরঝর করে জল পড়ছে, হাউমাউ করে কাঁদছে। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর এমন হবে না। আমি এই 3 বছরে অনেকবার তোমাকে সুযোগ দিয়েছি, নানা রকমভাবে ইনডাইরেক্ট তোমাকে বুঝিয়েছি, তুমি বোঝোনি, ভেবেছ আমি বোকা, সহজ সরল। এর মধ্যে কথা বলতে বলতে গাড়ি থামায় সোহম। মিমি অবাক হয়, এত তার বাবার বাসার সামনে এসে গাড়ি থেমেছে। এখানে কেন সোহম? এটা নিজের বাপের বাড়ি, তাও চিনতে পারছো না? কি করে চিনবে, তোমার চোখে এখন রঙিন চশমা। আমি সেটা বলিনি সোহম, এখানে কেন এসেছো হঠাৎ? মিমি শোনো, আর যাই হোক, কোনো বিশ্বাসঘাতকের সাথে সংসার করা যায় না। আমি আমার সন্দিহান মন নিয়ে তোমাকে আর ভালোবাসতে পারবো না, আর ভালোবাসাহীন একজনকে নিয়ে সংসার করা যায় না। তুমি কি আমাদের বাচ্চার কথা ভাববে না? তার জন্য আমি আছি, আমাদের দুজনের কাছেই থাকবে। আর আমি নিজে আর বিয়ে করছি না, তবে তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও। বাবলুরা জাস্ট ইউজ করবে, বিয়ে করবে না। ডিভোর্স পেপার রেডি হয়ে গেলে পৌঁছে যাবে। যাও এবার নেমে পড়ো, তোমার বাবা মাকে কিছুই বলিনি, তোমাকে তাদের কাছে ছোট করব না। তুমি দরকার হলে আমার নামে কিছু মিথ্যে বলে দিও, যাও নামো। প্লিজ আমার কথা শোনো, একটা সুযোগ দাও। সরি মিমি, টাইম শেষ হয়ে গেছে। এই সিদ্ধান্ত একদিনে নিইনি, অতএব পৃথিবীর কোনো শক্তি আমাকে আর ফেরাতে পারবে না। তুমি নেমে যাও, তোমার সমস্ত জামাকাপড় আমি কাল পাঠিয়ে দেব। আর যখন ইচ্ছে আমাদের বাচ্চাকে দেখতে খবর পাঠিও, নিয়ে এসো, আমার কোনো সমস্যা নেই। ভালো থেকো, গুড বাই। 7 বছরে অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিও। মিমি গাড়ি থেকে নেমে যায়। ততক্ষণে সোহম গাড়ি নিয়ে হাওয়া হয়ে গেছে। বাড়ির দরজায় কলিং বেল দিয়ে নিচে বসে পড়ে মিমি। আজ তার সব শেষ হয়ে গেল। মানুষটাকে বুঝতে পারল না, এত বড় অন্যায় সে করে ফেলল। দরজা খুলে মায়ের ডাকে সম্বিত ফিরে পায় মিমি। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? মা, আমার সব শেষ হয়ে গেছে। আমি নিজের হাতে সব শেষ করে ফেললাম। আমি আর বাঁচতে চাই না, বলেই মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় মিমি। মায়ের চিৎকারে এগিয়ে আসে বাড়ির সব লোকজন। মিমিকে ধরাধরি করে ভেতরে নিয়ে যাওয়া হয়। কিছু ভুলের মাসুল হয় না।